সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় আর্থিক বিবরণী। হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী, যেটি তোমাদের জন্য বাধ্যতামূলক, ক বিভাগে আসে। এই আর্থিক বিবরণী আজকের আমাদের আলোচনার বিষয়। তো আর্থিক বিবরণীর শিক্ষণফল, আজকে যে সকল বিষয় আমরা শিখতে পারবো বা জানতে পারবো: আয় বিবরণী কি, আয় বিবরণীর উপাদানগুলো কি কি, মালিকানা সত্ত্ব বিবরণী কি, মালিকানা সত্ত্ব বিবরণীর উপাদান কি কি, সংরক্ষিত আয় বিবরণী কি, সংরক্ষিত আয় বিবরণীর উপাদান কি কি, ও উদ্ধৃতপত্রের উপাদান সমূহ কি কি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আর্থিক বিবরণী অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান কি। আর্থিক হিসাব বিজ্ঞান হলো ফরেনসিক হিসাব বিজ্ঞান। ফরেনসিক হিসাব বিজ্ঞানের অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান নির্দিষ্ট সময়কালে সংগঠিত আর্থিক লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, ফলাফল নির্ণয় ও তথ্য সরবরাহ করা। তো আর্থিক বিবরণীর হিসাব চক্রের কততম ধাপ? হিসাব চক্রে যা আর্থিক হিসাব বিজ্ঞানের কোনো কাজের পর কোন কাজ করা হবে তার ক্রমধারাই হচ্ছে হিসাব চক্র। তো হিসাব চক্রের মধ্যে আর্থিক বিবরণীর ধাপ অষ্টম। আর্থিক বিবরণীর হিসাব চক্রের মধ্যে প্রথমে লেনদেন শনাক্তকরণ, জাবেদা, খতিয়ান, রেয়ামিল, চূড়ান্ত হিসাব। মূলত এখানে হিসাব চক্রের মধ্যে ধারাবাহিকভাবে জাবেদা, লেনদেন শনাক্তকরণ, জাবেদা, খতিয়ান, রেয়ামিলের পরে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়। তো এখানে হিসাব পদ্ধতি, যে ইনপুট, প্রসেস আর আউটপুট। এখানে ইনপুটের মধ্যে লেনদেন শনাক্তকরণ, প্রসেস করা হয় জাবেদা, খতিয়ান, রেয়ামিল, আর আউটপুট হচ্ছে চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী। এখানে চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণীর মধ্যে যে অংশগুলো থাকবে: আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী, নীতিমালা ও ব্যাখ্যার নোট। অর্থাৎ চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণীর এই পাঁচটি বিষয় মূলত থাকবে: আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী, নীতিমালা ও ব্যাখ্যার নোট। আমরা অঙ্ক করার সময় আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং উদ্ধৃতপত্র বা চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুত করা, এই অধ্যায়ের মধ্যে অঙ্কগুলো করব বা দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী আর্থিক ফলাফল নির্ণয়, উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত, আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত। এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদন হিসাব বা ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী। আয় বিবরণী নির্দিষ্ট হিসাবকালে কত টাকা মুনাফা হলো তা জানার জন্য এই বিবরণী। অর্থাৎ নির্দিষ্ট হিসাবকালে কত টাকা মুনাফা হলো তা জানার জন্য এই বিবরণী অর্থাৎ আয় বিবরণী প্রস্তুত করা হয়। এখান থেকে লাভ অথবা ক্ষতি নির্ণয় করা হয়। যেমন আয় বিবরণ উপাদান সমূহ: আয়, ব্যয়, লাভ বা ক্ষতি। আয়, ব্যয়, লাভ অথবা ক্ষতি।
ক কোম্পানি আয় বিবরণী এক ধাপ ড্যাশ ড্যাশ সমাপ্ত বছরের জন্য মূলত এটি প্রস্তুত করা হয়ে থাকে। আয় সমূহ মুনাফা জাতীয় যে আয়গুলো সেগুলো লিখব প্রথমে, তারপরে বাদ ব্যয় সমূহ মুনাফা জাতীয় যে ব্যয়গুলো হবে সেইগুলো হচ্ছে এখানে লিখতে হবে। এখন মুনাফা জাতীয় আয়গুলো কি কি সেই আয়গুলো আমরা লিখব। অর্থাৎ যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের তা হয়ে থাকে তাহলে বিক্রয় মুনাফা জাতীয় আয়, তারপরে অন্যান্য যে আয়গুলো থাকবে কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, আর সেবা জাতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়সমূহ এবং বিভিন্ন যে আয়গুলো ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, এগুলো আয়। ব্যয় সমূহের মধ্যে মুনাফা জাতীয় বেতন, ভাড়া, মজুরি এগুলো ব্যয়। তো আয় থেকে ব্যয় বাদ দিলে এখানে নিট লাভ পাওয়া যাবে। আয় বিবরণীর বহু ধাপ সমাপ্ত বছরের জন্য প্রস্তুত করা হবে। প্রথমে বিবরণ টাকা নিট বিক্রয়, নিট বিক্রয়ের পর বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যাবে। মোট লাভ থেকে বাদ দিতে হবে পরোক্ষ পরিচালন ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বিতরণ ব্যয়, পরোক্ষ পরিচালন আয় যোগ করতে হবে। তারপর পরিচালন লাভ বের হবে, যোগ অপরিচালন আয় বিনিয়োগ ও অর্থায়ন থেকে, বাদ পরিচালন ব্যয় বিনিয়োগ অর্থায়ন থেকে, কর পূর্ববর্তী নিট লাভ অর্থাৎ আয়কর বাদ দিতে হবে, কর পরবর্তী নিট লাভ বের হবে। ব্রেকআপ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় বা বিক্রয় অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বা কোন কোন লেনদেনগুলো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ পরিচালন খরচ বাদ সমাপনী মজুত পণ্য, এই লেনদেনগুলো যোগ বিয়োগ করলে যেটি বের হবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। নিট ক্রয় বা নিট বিক্রয়, মোট ক্রয় বা বিক্রয় নগদ বা ধারে যেটি হোক এটির সাথে বাদ হবে ফেরত, বাদ হবে বাট্টা বা ভ্যাট, তারপরে বাদ হবে বাট্টা। যদি কোনো বিনষ্ট পণ্য থাকে, ক্ষতি থাকে, আগুনে বিনষ্ট, সেটিও বাদ যাবে। তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্বের মধ্যে যে সকল লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে মুনাফা বন্টনের জন্য এই বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণী মূলত মুনাফা বন্টনের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। মুনাফা বন্টনের জন্য এই বিবরণীর মধ্যে মালিকানা সত্ত্ব বিবরণীর উপাদানসমূহ, মালিকানা সত্ত্ব বিবরণীর উপাদানসমূহ হলো বিগত বছরের দফা, চলতি বছরের লাভ লোকসান বা চলতি বছরের লভ্যাংশ আর চলতি বছরের সঞ্চিতি। অর্থাৎ মালিকানা সত্ত্বের মধ্যে বিগত বছরের দফা আসবে, চলতি বছরের লাভ লোকসান আসবে, চলতি বছরের লভ্যাংশ আসবে, চলতি বছরের যদি কোনো সঞ্চিতি থাকে সেটি মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে আসবে। তো এক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ক কোম্পানি মালিকানা সত্ত্ব বিবরণী সমাপ্ত বছরের ড্যাশ ড্যাশ সমাপ্ত বছরের জন্য অর্থাৎ সালটি লিখতে হবে এখানে। প্রথমে বিবরণ টাকা অনুমোদিত মূলধন অর্থাৎ বিলিখিত ও আদায়কৃত মূলধন প্রথমে লিখতে হবে, যেহেতু এটা দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর ক্ষেত্রে এটি লিখতে হবে। খ রিজার্ভ ও উদ্ধৃতপত্র, প্রথমেই সাধারণ সঞ্চিতি, 2 লভ্যাংশ সমতকরণ তহবিল, 3 শেয়ার অধিহার, 4 পরিপূরক তহবিল এবং দায় পরিশোধের জন্য সংরক্ষণ থাকলে সেটা বাদ দিতে হবে। বিগত সনের অবণ্টিত লাভ যোগ চলতি সনের লাভ মাইনাস আয়কর মাইনাস সঞ্চিতি স্থানান্তর বিষয়গুলো যদি থাকে বাদ দিয়ে যে টাকা হবে এটাকেই বলা হচ্ছে মালিকানা সত্ত্ব পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এটি সংরক্ষিত আয় বিবরণী বলে, যেটি সংরক্ষিত মুনাফা সংরক্ষণের জন্য এই বিবরণী প্রস্তুত করা হয়। মুনাফা সংরক্ষণের জন্যই মূলত এই সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয়। এটি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের অতিরিক্ত অংশ, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মূলত সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয়। আর প্রথম পত্র যেটি ক্রয় বিক্রয়কারী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে, আর দ্বিতীয় পত্রে অতিরিক্ত যেটি সংরক্ষিত আয় বিবরণী করা হয়। তো মুনাফা সংরক্ষণের জন্য এই বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। এখানে সংরক্ষিত আয় বিবরণী উপাদানসমূহ
বিগত বছরের দফা, চলতি বছরের লাভ লোকসান, চলতি বছরের লভ্যাংশ আর চলতি বছরের সঞ্চিতি। ক কোম্পানি সংরক্ষিত আয় বিবরণী ড্যাশ সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত বিবরণ টাকা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত প্রথমে যোগ চলতি সালের নিট লাভ যোগ সঞ্চিতি হতে ফেরত যোগ আয়কর ফেরত বাদ আয়কর বাদ পুরাতন আয়কর সঞ্চিতি বাদ লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা চূড়ান্ত লভ্যাংশ বাদ যে কোনো সঞ্চিতিতে স্থানান্তরটি বাদ দিতে হবে এবং শেষে যেটি থাকবে সেটি সমাপনী বা সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। উদ্ধৃতপত্রের থাকবে যে উদ্ধৃতপত্র বলতে কোনো নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের বিবরণ, কোনো নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের বিবরণ। উদ্ধৃতপত্রের উপাদানসমূহ সম্পদ দায়, উদ্ধৃতপত্রের উপাদানসমূহ কি সম্পদ দায়। এখানে ক কোম্পানির উদ্ধৃতপত্রের ড্যাশ ড্যাশ তারিখের জন্য অর্থাৎ বাম সাইডে দায় সময় এবং ডান সাইডে সম্পদ সমূহ। দায় সময়ের মধ্যে শেয়ার মূলধন সঞ্চিতি ও উদ্ধৃত দীর্ঘমেয়াদী ঋণ, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার সম্ভাব্য দায়। সম্পদ সময়ের মধ্যে স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ এবং অসমন্বিত ব্যয় সম্পদ। এটি যদি উলম্ব আকারে অর্থাৎ বিবরণী ক কোম্পানি উদ্ধৃতপত্রে ড্যাশ তারিখের জন্য বিবরণী টাকা দায়সমূহ শেয়ার মূলধন সঞ্চিত উদ্ধৃতপত্র দীর্ঘমেয়াদী ঋণ, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা সম্ভাব্য দায়। সম্পদ সময়ের মধ্যে স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ অর্থাৎ অসমন্বিত ব্যয়। ছকটি যদি কেউ এইভাবে করে তাও হবে, বা পূর্বের যেটি দেখালাম ওইভাবে করলেও অঙ্ক হবে। একটি ব্রিটিশ সিস্টেম আর একটি হচ্ছে আমেরিকান সিস্টেম। তো উদ্ধৃতপত্রের ছকটি দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে পরবর্তী যেটি তোমাদের জন্য থাকবে যে আর্থিক বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে যা দেওয়া থাকে, যা করতে হবে, একটি রেয়ামিল দেওয়া থাকে, কিছু সমন্বয় দেওয়া থাকে। আর করতে হবে কি, রেয়ামিল শুধুমাত্র একবার আসবে, আর খতে সমন্বয় অর্থাৎ জোড়ায় জোড়ায় আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা মূল্যায়ন করব যে সকল বিষয় আমরা আলোচনা করলাম। যে আয় বিবরণী কি, আয় বিবরণী উপাদান সমূহ কি কি, মালিকানা সত্ত্ব বিবরণী কি, মালিকানা সত্ত্ব বিবরণী উপাদান সমূহ কি কি, সংরক্ষিত আয় বিবরণী কি, সংরক্ষিত আয় বিবরণীর উপাদান সমূহ কি কি, উদ্ধৃতপত্র কি, উদ্ধৃতপত্রের উপাদান সমূহ কি কি, এই সকল বিষয় তোমাদেরকে আমি আলোচনা করে জানালাম। এক্ষেত্রে তোমাদের যদি কোনো বিষয়ে সমস্যা মনে হয়ে থাকে বা সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। এবং আর্থিক বিবরণী যেহেতু হিসাব বিজ্ঞানের ক বিভাগের অংশ এবং বাধ্যতামূলকভাবে পরীক্ষায় উত্তর দিতে হয়, এই জন্যে এই অধ্যায়টি বেশি করে তোমাদের জন্য প্র্যাকটিসের বিষয়, অর্থাৎ যে যত অনুশীলন করবে এবং অঙ্ক করবে সে তত অঙ্কগুলো কি করতে পারবে। এই জন্যে মূলত আজকে যেহেতু প্রথম ক্লাসটি ছিল, এই ক্লাসটি যে বিষয়গুলো থাকবে আর্থিক বিবরণী, সেই বিষয়গুলো নিয়ে আমি মূলত কথা বলছি বা আলোচনা করছি। তো এক্ষেত্রে তোমাদের জন্য একটি কাজ থাকবে সমন্বয় জাবেদা। যেহেতু সমন্বয়ের কাজগুলো দুইবার করে হয়, সমাপনী মজুত পণ্যর জাবেদা, দালান কোটার অবস্থায় ধরতে হবে, রেয়া মিলে দালান কোটা এত টাকা, বিনিয়োগের সুদ, রেয়া মিলে বিনিয়োগ এত টাকা, বেতন বকেয়া, বিনামূল্যে পণ্য বিতরণ এত টাকা, বিজ্ঞাপনের 2/3 অংশ বিলম্বিত করে, রেয়া মিল বিজ্ঞাপন 13,000 টাকা, দেনাদারে 80,000 টাকা আদায়যোগ্য, অবশিষ্ট দেনাদারের 5% কুঋণ সঞ্চিতি ধার্য করো, রেয়া মিলে দেনাদার 85,000 টাকা। তো এক্ষেত্রে কাজটি বা জাবেদারগুলো তোমরা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমি ক্লাস এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।